5 বছরের জেল হতে যাচ্ছে ডক্টর ইউনূসের। হঠাৎ এমন অবাক করা তথ্য, এমন অবাক করা নিউজ দেখে চোখ কপালে উঠে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা এই ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আপনাদের জন্য চমক কিছু নিয়ে এসছে হাজির হয়েছি। যাই হোক, কথা বেশি বাড়াতে চাই না। কিভাবে তার 5 বছর জেল হতে পারে, কোন আইনে হতে পারে, এবং আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে, দুই দল দুই বিষয় নিয়ে কথা বলছে। একজন বেহেশতের টিকিট দিচ্ছে, আবার অনেকেই ফ্রি ইন্টারনেট দিচ্ছে বা ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, প্রতিশ্রুতি দিচ্ছে। এই বিষয় নিয়ে কথা বলেছে সাংবাদিক মাসুদ কামাল স্যার। যাই হোক, আর এদিকে নাইম ভাই, এই যে ডক্টর ইউনূসের 5 বছরের জেল হতে পারে কোন আইনে, কিভাবে, সে বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন। চলেন কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। সালামু আলাইকুম। ভাবা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও 5 বছরের কারাদণ্ড হতে পারে। শুধুমাত্র উনি না, উপদেষ্টাদের মধ্যে শুরু করে অনেকেরই, যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন। বাংলাদেশে এই মুহূর্তে যে গণভোট হ্যাঁ এবং না এর পক্ষে যে প্রচারণা, অথবা একজন নিরপেক্ষ সরকার প্রধান হিসাবে হ্যাঁ এর পক্ষে জনগণকে ভোট দেওয়ার জন্য যে আহ্বান বা সরকারি বিভিন্ন দপ্তরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের কার্যালয় থেকে, এই ঘোষণার জন্য বা এই কর্মকাণ্ডের জন্য 5 বছরের কারাদণ্ড হতে পারে। এই মুহূর্তে নির্বাচন কমিশন বনাম সরকার একটা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছে। যদিও আমরা দেখছি গতকালকেও রংপুরের জনসভায় বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনিও গণভোটে হ্যাঁ পক্ষেই জনগণকে উদ্বুদ্ধ করেছেন। আর জামাত ইসলাম তো প্রথম থেকে গণভোটের পক্ষে হ্যাঁ অবস্থান আছে, বা এনসিপিও বরাবরই বিএনপিকে এই গণভোট বা জুলাই সনদ ইস্যুতে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছিল। তো যখন এই অবস্থা, কেন গণভোটের পক্ষে হ্যাঁ প্রচারণা অথবা না প্রচারণা যদি সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী, ডিসি, এসপি, ইউনো থেকে শুরু করে কোনো ওসি অথবা যে কোনো কেউ সরকারিভাবে যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছে, তারা যদি করে, কেন এটা দণ্ডনীয় অপরাধ? দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আপনার বিষয় হচ্ছে 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠেয় গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে গণভোটের পক্ষে হ্যাঁ অথবা না এর বিষয়ে প্রচারণা সংক্রান্ত। উপযুক্ত বিষয়ে গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86-এর বিধানবলীর প্রতি দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি, অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মে, ডক্টর ইউনূস প্রজাতন্ত্রেরই কর্মচারী, এই উপদেষ্টা পরিষদ প্রজাতন্ত্রেরই কর্মচারী, সরকারি অফিসাররা প্রজাতন্ত্রের কর্মচারী। তো প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত এবং সচেতন করতে পারবেন, তবে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে অথবা না এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। তাহলে রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে যে হ্যাঁ প্রচারণা চালানো হলো, এটা নিয়ে আসলে এই মুহূর্তে গণভোট নিয়ে পেছনে কি চলছে জানি না, তবে দুইটা পক্ষ আমরা দেখছি। এই মুহূর্তে নির্বাচন কমিশন হঠাৎ করে কেন এমন বার্তা দিলেন বা এমন অধ্যাদেশ জারি করলেন? তো নির্বাচন কমিশন বলছে যে আপনি সচেতন করতে পারবেন, কিন্তু ভাই আপনি হ্যাঁ ভোট দেন, হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি, এই ধরনের বক্তব্য যদি কোনো সরকারি অফিসার কর্মচারী কর্মকর্তা অথবা খোদ ডক্টর ইউনূস অথবা এই উপদেষ্টা পরিষদের যে কোনো কেউ দেয়, সেটা তারা পারবে না। কেননা এই ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ 2025-এর 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86 অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে। তার মানে 2025 সালে যে সংস্কার করা হয়েছে, সেই সংস্কারেও এই বিষয়টা আছে, আর 1972-এর যে অনুচ্ছেদ আছে সেইখানেও আছে। বর্ণিত অবস্থায় উল্লেখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো প্রাপককে বিভাগীয় কমিশনার, ঢাকা, চট্টগ্রাম এবং রিটার্নিং অফিসাররা, আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক সকল এবং রিটার্নিং অফিসার। আর আদেশক্রমে মোহাম্মদ মনির হোসেন উপসচিব, নির্বাচন পরিচালনা 2 অধিশাখা, এরপর এখানে আপনার দেওয়া হয়েছে
তার মানে কি দাঁড়াচ্ছে? কেন আসলে হঠাৎ করে এই প্রজ্ঞাপন জারি করা হলো? এ নিয়ে ভেতরে ভেতরে হয়তো অনেক গল্প আছে, তবে যেটা আজকে থেকে যে কোনো রিটার্নিং অফিসাররা হ্যাঁ ভাই হ্যাঁ ভোট দিতে হবে, যেহেতু এখানে না এর অপশন রাখা হয়েছে, তার মানে কি জনগণকে নিজেদের ভোট নিজেদের জন্য অপশন রাখা হয়েছে। এক হচ্ছে এখানে কোনো না অপশন ছিল না, সো সেই ক্ষেত্রে হ্যাঁই দিতে হবে বা হ্যাঁই দিত, যেহেতু হ্যাঁ এবং না আছে নির্বাচন কমিশন যেটা এখানে বলতে চাচ্ছে, সো পাবলিককে সুযোগ দেন। হ্যাঁ দিলে কি ভালো হবে না হবে সেটা একরকম, কিন্তু হ্যাঁই দিতে হবে, হ্যাঁর পক্ষে প্রচারণা, এটা নির্বাচন কমিশনের কাছে কনফ্লিক্ট। কিন্তু কেন হঠাৎ করে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিল? পেছনে আসলে কি চলছে? আর এই আইন অনুযায়ী এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেছেন সকল সরকারি কর্মচারী কর্মকর্তা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরো দমে চলছে প্রার্থীদের প্রচারণা। কোনো কোনো জায়গায় প্রচারণা চালাতে গিয়ে প্রতিপক্ষ বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ঘটছে হামলা এবং সংঘর্ষের ঘটনাও। এমন অবস্থায় এবার বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন দুই মার্কিন কংগ্রেসম্যান। চিঠিতে কি বার্তা দিলেন তারা? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। মাত্র 11 দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনে 50টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় 2000 প্রার্থী 300টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের লড়াইয়ের আগে বর্তমানে প্রচার লড়াইয়ে ব্যস্ত প্রার্থীরা। এমন অবস্থায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ হওয়া নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে চিঠি লিখেছেন দুইজন মার্কিন সিনিয়র কংগ্রেসম্যান। তারা হলেন জো উইলসন ও নাইল পাও। 27 জানুয়ারি তারা এ চিঠি লিখেন। চিঠিতে বাংলাদেশের নির্বাচন ও গণভোটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সক্রিয় ভূমিকা কামনা করেছেন তারা। রুবিওকে লেখা ওই চিঠিতে বলা হয়, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ভোটাররা ব্যালটের মাধ্যমে নিজেদের মত প্রকাশ এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন। অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের ধারাবাহিকতায় এই নির্বাচন একটি ইতিবাচক অগ্রগতির সুযোগ তৈরি করেছে বলে উল্লেখ করা হয়। চিঠিতে ফেব্রুয়ারির নির্বাচনের গ্রহণযোগ্যতাকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বলা হয়, 2024 সালে আন্দোলন গণ অভ্যুত্থানের পর প্রথমবার ভোট হতে যাচ্ছে বাংলাদেশে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের হিসাব অনুযায়ী জুলাই আগস্ট আন্দোলনের সময় বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর হাতে 1400-র বেশি মানুষ নিহত হন। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর 2018 ও 2024 সালের সাধারণ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ছিল না বলেও চিঠিতে উল্লেখ করা হয়। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নাজুক অবস্থা ও অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস সদস্যরা। তাদের মতে এ প্রেক্ষাপট লক্ষ্যভিত্তিক সহিংসতার ঝুঁকি বাড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে গণতন্ত্রপন্থী আন্দোলনের এক নেতার হত্যাকাণ্ড এবং এক শ্রমিককে জনতার হাতে পিটিয়ে হত্যার ঘটনাও উল্লেখ করা হয় সেখানে। মার্ক রুবিওকে পাঠানো ওই চিঠিতে আসন্ন নির্বাচনে সহিংসতা এবং প্রতিশোধের চক্র থেকে বেরিয়ে আসার একটি বড় সুযোগ বলে উল্লেখ করা হয়। পাশাপাশি আইনের শাসন ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল সরকার গঠনের পথ সুগম করতে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সেই হিসেবে 10 দিন ধরতে পারেন। এখন নানা ধরনের প্রতিশ্রুতি আগে চলেছে, যেটা আগে মনে করেন প্রতিপক্ষের ব্যাপারে নানা ধরনের অনুযোগ হয়েছে, প্রতিপক্ষের বিরুদ্ধে নানা ধরনের গালিগালাজও মৃদুভাবে হয়েছে আমরা দেখেছি, এবং নিজেরা কি কি করতে পারবেন সেটা বলা হয়েছে। বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছে, অলৌকিক নানা ধরনের প্রলোভন দেখানো হয়েছে, আমরা এগুলো দেখেছি। প্রলোভনগুলি দেখানো হয় মানুষকে আকৃষ্ট করার জন্য, যে আমাকে ভোট দিলে এটা পাবেন ওটা পাবেন,
আমি বেহেশতের টিকিট দিয়ে দিব আপনাকে, ইহকাল পরকালের সমাধান হয়ে যাবে সব, এগুলো তো আমরা শুনেছি। আবার এর বিপরীতে আমি বিএনপির কিছু প্রতিশ্রুতি দেখেছি। তো বিএনপির প্রতিশ্রুতি খুব বেশি একটা না, কয়েকটা দেখেছি। তারা ফ্যামিলি কার্ড দেবে, তারপরে তারেক রহমান সাহেব শুরুর দিকেই বললেন উনি করাল বস্তিতে বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট দেবেন, এগুলো প্রতিশ্রুতি হয়েছে। আমি বরাবরই বলেছি যে প্রতিশ্রুতি আপনি যতই দেন সেগুলো বাস্তবায়ন যোগ্য কিনা, মানে একটা সরকার সে সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদের দেশের মানুষরা না সেগুলো সহজেই বের করে নিতে পারে যে আদৌ কি এটা বাস্তবায়নযোগ্য। বস্তিতে যে ফ্ল্যাট দেওয়া, এটা আমার কাছে বাস্তবায়নযোগ্য মনে হয়েছে। উনি পারতে পারেন, ওই জায়গায় যদি বহুতল ভবন করা হয় সেখানে হয়তো দিতে পারেন। কিন্তু আমার একটু সন্দেহ আছে, সেটা হলো ভবনের বাস্তবায়ন যখন করবে, যখন বহুতল ভবন তৈরি করবে, যখন ফ্ল্যাটগুলি তৈরি করবে, পাবে কারা? দেখা যাবে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, যাদের ড্রাইভার অথবা বাসার কাজের লোক, তাদের আত্মীয় স্বজন হয়তো দেখবে তারাই পাবে, যারা বস্তিতে এতদিন ছিলেন দীর্ঘদিন ধরে, 15 বছর 20 বছর, হয়তো দেখা যাবে তালিকায় তাদের নাম নেই। এরকম হওয়ার সম্ভাবনা আছে, কারণ এর আগেও হয়েছে, আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, ফল এরকমই হয়। যাই হোক, তবুও বাস্তবায়নের জন্য করতে পারেন, এটা অবশ্যই ইতিবাচক দিক। কিন্তু আজকে আমি এই ভূমিকাটা দিলাম এ কারণে যে বিএনপির একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা ইদানিং মিস্টার ডক্টর মাহাদি আমিন, উনি তারেক রহমান সাহেবের একসময় উপদেষ্টা ছিলেন, এখন এই নির্বাচনের সময় উনি মূলত মুখপাত্র হিসেবে কাজ করছেন। ওনার একটা বক্তব্য আমি শুনলাম, সেই বক্তব্যটা শুনলে আমি অবশ্যই চমকিত হয়েছি। আমার কাছে বিশ্বাস হতে চাইনি প্রথম। বিভিন্ন কয়েকটা পত্রপত্রিকায় এক এক ধরনের এক এক পত্রিকায় দেখলাম, কেউ বললো এভাবে, কেউ বললো ওভাবে। মূল বক্তব্যটা শোনার জন্য আমি ইন্টারনেটে ইউটিউবে ওনার আমি সরাসরি বক্তব্যটা পেলাম, ভিডিওটা পেলাম। উনি কি বলেছেন এটা আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করতে চাই। আমি ওনার বক্তব্যটা থেকে হুবহু আমি এটাকে লিখে নিয়েছি, কাজে এখানে একটা শব্দ এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ নেই। আপনি শুনুন উনি কি বলেছেন। উনি বলেছেন যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন সবার জন্য আমরা ইন্টারনেটকে ফ্রি করতে চাই প্রাতিষ্ঠানিকভাবে। দেখুন, এটুকু শুনলেই কিন্তু আপনি বিস্মিত হয়ে যাবেন, সবার জন্য ইন্টারনেট ফ্রি। এটা তো একটু অনেক অন্যরকম লাগে কিন্তু। কারণ দেখেন, এই যে আমাকে অনেকে ফোন দেয় কিভাবে, গ্রামের থেকে ফোন আসে, ওরা ওই আপনার এমবি কিনে আমার বক্তব্য শুনে। আমাকে একজন বলেছিল যে বৃষ্টির দিনেও ঘরে বসে আসি, দেখি যে আমার মোবাইলে এমবি নাই, তারপরে আমি দোকানে গিয়ে আবার এমবি কিনে নিয়ে এসে মোবাইলে আমার কন্টেন্ট শুনেছেন, এটা বলেছিলেন আমাকে। তো ওই এমবি কিনে একটা কন্টেন্টের জন্য এমবি কিনে, ইউটিউব দেখার জন্য এমবি কিনে তারা কিন্তু আমাদের এগুলো দেখে। তো তাদের এই এমবি আর কিনতে হবে না এখন থেকে। যদি বিএনপি ক্ষমতায় আসে, সব ইন্টারনেট উনি ফ্রি করে দিবেন। তারপর আবার পরে আমি ভাবলাম আসলে কি সবাইকে বলেছেন নাকি কোনো জায়গায় বলেছেন। আমি আবার আরেকটু পড়লাম মানে আরো কি বলেছেন সেটা শুনলাম আর কি, যেটা আমি লিখে আপনাদের পড়ে শোনাচ্ছি। তারপর বলেছেন যে বিএনপি ইনশাল্লাহ সরকার পরিচালনায় আসলে বাংলাদেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেল স্টেশন এবং এয়ারপোর্ট সহ যেসব জনবহুল স্থান রয়েছে সেগুলোকে ধাপে ধাপে বিনামূল্যে ইন্টারনেট সুবিধার ভিতর আনতে চাইবে। আসেন এই বাক্যটা একটু আগে বিশ্লেষণ করি, তারপরে আমরা পরের বাক্যে যাব। এখানে যেটা বলেছেন যে এগুলোতে বিশ্ববিদ্যালয়, কলেজ এগুলো থাকবে, গ্রামীণ ডিজিটাল সেন্টার কি আমি যাই না, ওটায় থাকবে, হাসপাতালে থাকবে, রেল স্টেশনে থাকবে, এয়ারপোর্টে থাকবে, ঠিক আছে। তারপরে বলছেন যেসব জনবহুল স্থান রয়েছে। এখন জনবহুল স্থান কোনগুলো? জনবহুল স্থান হাট বাজার, জনবহুল স্থান। দেশের সমস্ত হাট বাজারে ইন্টারনেট আমরা পাবো, আশা করতে পারি। এবং ঢাকা শহরে তো আপনি যেখানে যাবেন সেটাই জনবহুল স্থান। ঢাকা শহরটাই তো একটা জনবহুল স্থান। ঢাকা শহরে সব জায়গায় থাকবে তো থাকবে। সবগুলিতে ধাপে ধাপে বিনামূল্যে ইন্টারনেট সুবিধার ভিতরে আনতে চাইবে। এখানে আবার একটুখানি কথার মারপেচ কিন্তু আছে। মারপেচ যেমন একটা মারপেচ হলো ধাপে ধাপে,
মানে একদিনে না, হয়তো ক্ষমতা আসার পর শুরু করবে, এই ধাপ শেষ হতে হতে 5 বছর চলে যেতে পারে, কিন্তু তারপর শেষ হয়তো হবে না, তখন হয়তো বলবে যে আরো 5 বছরের জন্য দেন, আমাদের ধাপ এখনো শেষ হয় নাই, ধাপে ধাপে যে পরবর্তী 5 বছর অথবা 15 বছরে হয়তো ধাপে ধাপে শেষ হবে। যাক, একটা মারপেচ এখানে আছে। তারপরে আবার শেষের দিকে দেখেন কি বলেছে, যে ইন্টারনেট সুবিধার ভিতরে আনতে চাইবে, আনতে পারবে বলে নাই, তারা আনতে চাইবে, ইচ্ছা থাকবে, কতদিনে করবে জানি না। ওকে, আসেন তারপরে উনি কি বলেছেন শুনি আমরা একটু। তারপরে বলেছেন যে আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষ যেন সহজে তথ্য এবং আধুনিক সেবা পেতে পারে, যারা বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সঙ্গে জড়িত, নিজেরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন, ওনারা যেন ফ্রি ইন্টারনেটটুকু পেয়ে যার যার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো শানিত করতে পারে। এই জায়গাটা এসে কিন্তু উনি পুরাই আসলে ব্যাপ্তিটা প্রকাশ করেছেন। কি বলেছেন, যে যারা নাকি বিভিন্ন রকম কর্মসংস্থানের সঙ্গে জড়িত, যেমন ধরুন আমি নিজেও কিন্তু একটা কর্মসংস্থানের সঙ্গে জড়িত, যার সঙ্গে ইন্টারনেট জড়িত আছে। এই যে আমি কথাগুলি বলি, এটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আমি আপ করি। হ্যাঁ, আমার একটা ইন্টারনেট দরকার পড়ে, তাহলে আমি যেহেতু আমি তো নিজেই স্বাবলম্বী ভাবে কর্মসংস্থানটা করি আর কি, আমি তো চাকরি করি না, সেহেতু এইটা কাজটা করতে গেলেও আমি যে ইন্টারনেটটা আমার লাগবে, এই ক্ষেত্রে সরকার আমাকে বিনামূল্যে দিবে। এটা কিন্তু আমার জন্য খুবই আনন্দের, এবং এটা যদি নিশ্চিত হয় আসলে আমি কিন্তু এই একটা কারণেই বিএনপিকে ভোট দেব। আমি দেবো, আপনার কি খবর আমি যাই না। তারপর বলেছেন, সুতরাং আগামী বাংলাদেশ ইনশাল্লাহ ইন্টারনেট হবে সবার, এটাই বিএনপির অঙ্গীকার। এখন আমি ব্যাপারটা পুরো বিষয়টা নিয়ে একবারে বলি, সেটা হলো সারা দেশে ওনারা ইন্টারনেট দিবেন, এটাই মূলত উনি বোঝাতে চেয়েছেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা ইন্টারনেট ভিত্তিক ব্যবসা করেন, ইন্টারনেট ভিত্তিক স্টার্ট আপ করেছেন, ওদের সবাইকে ওনারা ইন্টারনেট দিবেন এবং ফ্রি অফ কস্ট। এই জন্য আমাকে কোনো পয়সা দিতে হবে না, ধাপে ধাপে দিবেন। আমি মিস্টার মাহাদি আমিনকে বলি, ভাই হিসাব করছেন কত টাকা লাগবে? একটু হিসাব করে দেখেন। ওকে, হিসাব পরে করবেন। সাফল্যের ইতিহাসটা একটু ঘাটছেন, পৃথিবীর কয়টা দেশ এই মুহূর্তে তার দেশের জাতির জন্য ইন্টারনেট দিতে পারে ফ্রি? আপনাদের কোনো হিসাব আছে? যোগাযোগ করেছেন? আমি আপনাকে একটু ধারণা দিই, আপনি নিশ্চয় স্টাডি করেছেন। পৃথিবীতে প্রথম দেশের সমস্ত মানুষের জন্য প্রথম ইন্টারনেট দিয়েছে এস্তোনিয়া। এটা 2020 সালে তারা 2000 সালে এটা স্টার্ট করেছে, তারা 2000 সালে স্টার্ট করেছে, সারা দেশকে ইন্টারনেটের আওতায় নিয়ে এসেছে এস্তোনিয়া। ছোট্ট একটা দেশ ভাই, পপুলেশন একটা ফ্যাক্টর, আয়তন একটা ফ্যাক্টর। ছোট ছোট জায়গায় তো অনেক জায়গায় এয়ারপোর্টে ইন্টারনেট ফ্রি আছে, ছোট্ট একটা জায়গায় কিন্তু এয়ারপোর্ট, তাও পৃথিবীর সব এয়ারপোর্টে ইন্টারনেট ফ্রি নাই, অনেক ঝামেলা আছে। তো কিভাবে পারবেন? সিঙ্গাপুর ইন্টারনেট ফ্রি আছে। সিঙ্গাপুর অত বড় দেশ, আমাদের মিরপুরের সমান হবে। সিঙ্গাপুর পুরো দেশটা আমাদের মিরপুরের সমান হবে। সিঙ্গাপুর তো আমার ঢাকা শহরের সমান না। সিঙ্গাপুরের পপুলেশন কি আমার ঢাকার সমান হবে বলেন? হবে না তো ভাই। আপনি পুরো দেশে হিসাব করছেন কিছু? আমি আপনাদের একটা ঘটনা বলি। 2019 সালে, মানে 2020 সালে যখন আপনার দিল্লিতে বিধানসভা নির্বাচন হয়, তখন ওখানকার খুবই জনপ্রিয় যিনি প্রধানমন্ত্রী ছিলেন আর কি, আম আদমি পার্টির আপনার অরবিন্দ কেজরিওয়াল, উনি কিন্তু বলেছিলেন যে ওনারা ফ্রি ইন্টারনেট দিবেন, ওনাদের দেশকে দিবেন। এবং সেটা দিতে যে ওনারা কি করেছিলেন, ওনারা একটা প্ল্যান করেছেন। আমি প্ল্যানটার সম্পর্কে আমি জানি, এই জন্য আমি বলছি। ওনারা একটা প্ল্যান করেছিলেন যে ওনারা পুরো দিল্লিকে কভার করে ওনারা 11,000 হটস্পট করবেন, মানে 11,000 জায়গায় বড় রাউটার বসাবেন আর কি। ওটাকে দিলে পরে 11,000 জায়গা করলে পরে সেটা মোটামুটি পুরো মানে দিল্লি শহরটাকে আপনার ওয়াইফাইয়ের আওতার মধ্যে আনা যাবে। এর মধ্যে 4,000 হটস্পট লাগানো হবে বিভিন্ন বাস স্ট্যান্ডে, বিভিন্ন এরকম জনবহুল জায়গায়, আর 7,000 থাকবে দিল্লির বিভিন্ন জায়গায়, মানে একটা স্পেস ধরে 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 ধরে, যাতে নাকি পুরো দিল্লিটা কভার হয়। এটা ওনারা করেছিলেন। এবং তারপরে আরো একটা কথা বলেছিলেন, এই যে হটস্পটগুলি থাকবে, এখানে প্রতিটা জায়গাতে 15 জিবি করে ডেটা মিলবে। 15 জিবি,
খুব বেশি ডেটা না কিন্তু 15 জিবি, তাহলে মানুষ ওখানে টুকটাক টুকটাক কাজ দিয়ে মনে করেন মেসেজ করা, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ করা, এগুলো হয়তো টুকটাক তারা করতে পারে, বড় বড় ডাউনলোড হয়তো করা যাবে না। তো এইটা তারা করতে চেয়েছিলেন। ইন্টারেস্টিং হলো কেজরিওয়াল এই কাজটা শেষ করতে পারে নাই পরবর্তী 5 বছরে, জাস্ট পারে নাই। এখন তো কেজরিওয়াল সরকারই নাই, তাহলে ওই কাজ শেষ। কাজে মাহাদি আমিনকে আমি বলছি, ভাই এত সহজ না জিনিসটা করা। হিসাব নিকাশ করেন, আপনার কত টাকা আছে দেখেন, মাঝখান থেকে যে জিনিসটা হবে, এই কাজ করতে যে আপনি হয়তো আপনার দলের কিছু লোকের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, যে তোমরা হটস্পট লাগাও, আবার হটস্পট কার কাছ থেকে কিনবেন, এগুলি হবে, এগুলি পারবেন না। তারপরে ধরলাম আপনাদের সদিচ্ছা আছে, আপনারা করতেও চান, আপনাদেরকে করতে দেওয়া হবে না। এখন যেটা আছে, এখন যারা ওয়াইফাই এর ব্যবসা করেন, বিভিন্ন রকম বড় বড় ওয়াইফাই কোম্পানি কিন্তু করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই ছিলেন, অত্যন্ত মনোযোগ সহিত এই ভিডিওগুলো দেখেছেন। আশা করছি লিখবেন আপনাদের মতামত। এই যে হ্যাঁ বা না ভোটে এইটার আইন বা এইটার কারণে কি হতে পারে না পারে এই বিষয় নিয়ে, যাই হোক নাইম ভাই অনেক চাঞ্চল্যকর তথ্যই দিয়েছেন। আর এদিকে এই যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কেউ বেহেশতের টিকিট দিচ্ছে, জান্নাতের লোভ দেখাচ্ছে, আবার কেউ কি বলছে ফ্যামিলি কার্ড দিচ্ছে, ফ্রি ইন্টারনেট দিচ্ছে, বিভিন্ন কথা বলছে। আসলে নির্বাচিত হওয়ার পর এই কথাগুলো তারা কি করবে বা এই কথাগুলো আদৌ ঠিক কিনা? যাই হোক, সাংবাদিক মাসুদ কামাল আপনারা জানেন কিরকম আলোচনা করে থাকে বা কি কথা বলে থাকে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আশা করছি এই ভিডিওটাও সম্পর্কে লিখবেন আপনাদের মতামত এবং শেয়ার করে দেবেন।